মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে ডক্টর ইউনূসের চিঠি, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করায় বাংলাদেশকে হাই কমিশনার ফলকারের ধন্যবাদ। জাতিসংঘের অধীনে তদন্ত করে গুম খুনের বিচার চান মির্জা ফখরুল। জিয়াউল হাসানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে দ্রুত তথ্য আদায়ের দাবি সালাউদ্দিনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ককে চিঠি দিয়ে এ সহায়তা চান তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মুখপাত্র রভিনা সামদাসানি সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে ১ জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ, ন্যায় বিচার, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদের সংস্কারের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে তথ্যানুসন্ধানী দল নিযুক্ত করবে হাই কমিশনারের দপ্তর। ব্রিফিংয়ে বলা হয়, হাই কমিশনের একটি অগ্রবর্তী দল এরই মধ্যে বাংলাদেশ সফর করেছে। এছাড়া সরকারের গুম নিয়ে তদন্ত কমিশন গঠনকেও স্বাগত জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জাতিসংঘকে দিয়ে দেশের গুম খুনের তদন্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, ২ থেকে ৩ দিনের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করা হোক যাতে সকল গুম খুনের তথ্য বের করা যায়। সেটি না করলে ছাত্র জনতা সেই দায়িত্বও পালন করতে প্রস্তুত। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শুক্রবার নয়াপল্টনের স্মরণসভায় বিএনপির নিখোঁজ নেতাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে আয়নাঘরের সকল তথ্য প্রকাশ্যে আনার দাবি জানান। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের এবারের কর্মসূচির ভিন্নতা হল, সরকারি বাহিনীর বাধা ছাড়াই বড় পরিসরে স্মরণসভা করতে পারল বিএনপি। ২০০৯ সালের পর থেকে বিএনপির সাবেক এমপি থেকে শুরু করে ছাত্রদলের নেতা কেউই বাদ যাননি গুমের শিকার থেকে। বছরের পর বছর অপেক্ষা করেও স্বজনদের ফিরে না পাওয়াদের কান্না এখনো থামেনি। বিএনপির এই স্মরণসভার উপস্থিতি রূপ নেয় সমাবেশে। এই জনসমুদ্রে বক্তব্য রাখেন দলের গুম থেকে ফিরে আসা নেতা সালাউদ্দিন আহমেদ। বক্তব্যের শুরুতে বলেন, ৬২ দিনের বন্দিদশার বর্ণনা দিয়ে আবেগাপ্লুত হতে চান না তিনি। তাই দায়ীদের বিচার করার হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক, আগামী ২-৩ দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সেজন্য বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছে না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। দলের সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় বিএনপি। একই সাথে তারা বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সরকারকে। যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। যখন এই বাচ্চাটা দাঁড়ায় সাফা, যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই, ঈদের নামাজ পড়তে যেতে চাই, তখন পিতা হয়ে আমরা সেটা সম্বরণ করতে পারি না। ২০০৯ সাল থেকে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত
এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখতে পাবো। বিএনপি নেতারা বলেন এখনো ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশে বসে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাই সজাগ থাকতে হবে দেশবাসীকেও। আমার প্রত্যেক বছর মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গুম হওয়া ব্যক্তিদের দ্রুত সন্ধান দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি স্বজনদের। গত 15 বছরে গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি তাদের। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার মায়ের ডাকের মানববন্ধনে এসব দাবি জানান স্বজনরা। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অভিযোগ, শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন জায়গায় আয়নাঘর রয়েছে। তাইমুর রশিদের রিপোর্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে মায়ের ডাক। অশ্রু সজল নয়নে স্বজনরা হাজির হন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে। কারো স্বামী, কারো বা ভাই বোন গুমের শিকার। সময়টা কারো এক যুগ, কারো বা এর চেয়ে বেশি। একটু স্পর্শের আশায় বুক ফাটা আর্তনাদ। জিয়াউল হাসান যেহেতু এখনো মুখ খুলেননি, এখনো জনসম্মুখের মুখে আসছেননি, সেহেতু আমি জানি না আমার বাবা বেঁচে আছেন না মৃত। আমি জাস্ট জানতে চাই আমার বাবা যদি জীবিত থাকে তাকে কত অবস্থা ফেরত চাই, যদি মৃত থাকে আমি তোমার বাবার কবরটা জিয়ারত করতে চাই। র্যাবে গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু 11 বছর কোনো খবর পাইনি। এতদিন প্রকাশ্যে মন খুলে দাবিটুকু জানানোরও সামর্থ্য ছিল না। নতুন বাংলাদেশে স্বজনদের অস্তিত্বের সন্ধান পাওয়া যাবে, মিলবে বিচার, এতটুকুই প্রত্যাশা। ভাই বোন, স্বামী, ছেলে হারাইছে, প্রত্যেকের জন্য ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় আর আয়না ঘরে কোনো গুম ব্যক্তি নাই। আমার ভাই সাজিদুল ইসলাম সুমন, তাকে 2013 সালের 4 ডিসেম্বর আমার ভাই সহ, এই যে আমার খালাতো ভাইও, ও দুজন সহ আরো 6 জনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিয়ে যায়। পরে আমাদের এলাকা থেকে আরো 2 জনকে, সেই একই রাতে মোট 8 জনকে একই সাথে র্যাব নিয়ে যায়। র্যাবের গাড়ি শুদ্ধ এসে ওনাদেরকে নিয়ে যায়। প্রায় 1 যুগ সময় আমরা, আমার মা, আমার বোন, এখন আমার মা আর এখানে আসতে পারেন না। আমার মাই র্যাবের অফিসে যেয়ে বসে থাকা, জিয়াউল হাসানের সাথে কথা বলা আমার মা করেছেন সব। মানববন্ধনে বিশিষ্টজনরা বলেন, এই সময়ে এসেও স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পেলে ব্যর্থ হয়ে যাবে স্বাধীনতা। অতীতকে স্মরণ করে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। একটা মানবিক দেশ, একটা কল্যাণের দেশ। কল্পনাই করা যায় না গত সরকারের আমলে এই পুলিশ বাহিনীর অনেকে, পুরা বাহিনীর কথা আমি একসাথে বলবো না, কতখানি হৃদয়হীন ছিলেন, নিষ্ঠুর ছিলেন। উন্নত বাংলাদেশ গড়তে চাইছি, নতুন বাংলাদেশ গড়তে চাইছি, এই সমস্ত মানুষকেও যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি, সেটাই আমাদের আজকের শপথ। গুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই, এখন গুম প্রতিরোধ ঠিক বলবো না, কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকবো। যেই প্রতিষ্ঠানগুলো গুমের সাথে জড়িত, যারা ঘটনাগুলো ঘটিয়েছে, অবশ্যই তাদের তথ্য আমাদের জানতে হবে। বিগত সময় থেকে শুরু করে গুম হওয়ার সব খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধনে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্ককে সর্বোচ্চ ফোরাম রূপে পুনরুজ্জীবিত করার অঙ্গীকারের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান। এ সময় উভয় দেশের মানুষের স্বার্থে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশাবাদ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির কথাও বলেন পাক প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এজন্য দলীয় নেতাকর্মীদের সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি 17 বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের প্রতিটি খাতে সুবিচার কায়েম করতে না পারলে বারবার স্বাধীনতা অর্জন করেও এর স্বাদ পাওয়া যাবে না। সুবিচার কায়েম করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান তার। শুক্রবার ঢাকা মহানগর উত্তর পেশাজীবী সংগঠনের আয়োজনে সুধী সমাবেশে একথা বলেন জামাত আমির। সংবাদপত্র এবং বিচার বিভাগ পরিচ্ছন্ন হলে দেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি মিলবে বলে মন্তব্য করেন তিনি। ক্ষমতা বা গদির লোভে নয়, নিজ নিজ অবস্থান থেকে পেশাজীবীদের দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের সঠিক মেরামত করেই সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জামাত আমিরের। এজন্য অন্তর্বর্তী সরকারকে জামাতের পক্ষ থেকে যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানান তিনি। পিলখানা এবং সাংবাদিক হত্যাকাণ্ড সহ সব হত্যার বিচার দাবি করেন তিনি। নতুন বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের আমানত হিসেবে উল্লেখ করে জামাত আমির বলেন, জনতার আমানত রক্ষা করতে জামাতের নেতাকর্মী সৎ ও দক্ষতার সাথে সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে। এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত, জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে, এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি। ব্যয় সংকোচন নীতি অনুসরণ করায় পদ্মা সেতু প্রকল্পের প্রাক্কলিত ব্যয় সাশ্রয় হয়েছে 1835 কোটি টাকা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় ভালো সরকার থাকলে ব্যয় আরও অনেক কমিয়ে আনা যেত। শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে উপদেষ্টা বলেন, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের কাজ করার পরিবেশ সৃষ্টি করা হবে। কাজের মূল্যায়ন হবে গ্রাহক সেবার উপর ভিত্তি করে। এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয়, শুধু বারবার রিভিশন হয়েছে, আপনারা জানেন, সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল 32,608 কোটি 605 কোটি 52 টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে ডক্টর ইউনূসের চিঠি, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করায় বাংলাদেশকে হাই কমিশনার ফলকারের ধন্যবাদ। জাতিসংঘের অধীনে তদন্ত করে গুম খুনের বিচার চান মির্জা ফখরুল। জিয়াউল হাসানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে দ্রুত তথ্য আদায়ের দাবি সালাউদ্দিনের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।